আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এখানে আসলেই বুঝতে পারবি। ওদের কথা বলার মাঝেই আয়মান চলে আসে আর অরণ্যাকে উদ্দেশ্য করে বলে, এই 2 দিন কোথায় হারিয়ে গেছিলে তুমি বলো? আমি তোমাকে কতই না খুঁজেছি। আমি কি তোর ঘরের বউ নাকি যে আমাকে হারিকেন লাগিয়ে খুঁজতে হবে? বউ হওনি তো হতে কতক্ষণ? আয়মান উপরের কথাগুলো বলার সাথে সাথেই অরণ্য আয়মানের গালে 3টে থাপ্পড় বসিয়ে দেয়। উপস্থিত সবাই তাকিয়ে আছে। এদিকে আয়মান গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে কোণে জল বাসা বেঁধেছে। আর বন্ধুদের কথা কি বলবো। এদিকে অনন্যা বেশ রাগী কণ্ঠে বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমাকে তুমি করে বলার? হ্যাঁ, আমাকে ভালোবাসিস কি করে বলতো? কখনো নিজের চেহারা আয়নায় দেখেছিস? আমাকে ভালোবাসার কোনো যোগ্যতা আছে তোর? একটা ফকিরের ঘরের সামান্য ট্যাক্সি চালক হয়ে এসেছিস আমার মতো কোটিপতির মেয়েকে ভালোবাসতে? আমি তো তোমাকে দেখে ভালোবেসেছি, তোমার বাপ ভাইয়ের টাকা দেখে তো না। শোন, আমাকে ভালোবাসার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই, তাই বেটার অপশন আমার থেকে দূরে থাক। ফের আমার সামনে এসেছিস তো আর বলবো? ওপরের কথাগুলো বলে অরণ্যা সেখান থেকে চলে যায়। এদিকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুকে অপমান হতে দেখে বেশ ক্ষিপ্ত হয় নীরব আর নাহিদ। এই মেয়ে নিজেকে কি মনে করে? আমরা ট্যাক্সিওয়ালা মানুষ না, ওরাই শুধু মানুষ। এদের 2টা পয়সা হয়েছে কি নিজেকে কোটিপতি ভাবতে শুরু করে। আরে কোটিপতি তো সেই যে নিজেকে অন্যের জন্য উৎসর্গ করে। তোরা চুপ কর আর এখান থেকে চল। আজ থেকে আমি ওর সামনে আসবো না, আর যদি আসি তো ডিরেক্ট বিয়ের দিনই আসবো। তোকে আর কি বলি, এত অপমানিত হবার পরেও ওকে বিয়ে করার স্বপ্ন তোর মাথা থেকে গেল না। কি আর বলবো বল, এই মনটা যে ওকেই শুধু ভালোবেসেছে, এখন চাইলেই কি আর ভুলে থাকা যায়? মামা, তোর যা মন চায় তাই করিস। এবার চল এখান থেকে, না হলে সবাই তোকে চোখ দিয়েই গিলে খাবে। ওপরের কথাগুলো বলেই ওখান থেকে ওরা চলে যায়। এদিকে নিঝুম অনন্যাকে বলে, অহংকারের বশে তুই এটা কি করলি? হাতে আসা সোনার টুকরাকে এভাবে দূরে ফেলে দিলি? তোর দেখছি খুব দরদ হচ্ছে। তো জানা, ফেলে দেওয়া সোনা কুড়িয়ে নিয়ে ওলে বাবালে সোনালে বল। এমন যদি হতো তাহলে কি আর এভাবে কষ্ট পেতে দিতাম নাকি? আসলে একটা কথা জানিস কি, এই মনটা যাকে একবার পছন্দ করে বসে তাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। ধ্যান জ্ঞান সব সময় ওই পছন্দের পিছনেই লেগে থাকে। দেখ, এমনিতেই আমার মাথায় আগুন জ্বলছে, তুই আরো ঘি ঢালিস না। দোস্ত, বেশ কিছু বলবো না, তবে একটা কথা না বলে পারছি না। খুব বড় ভুল করলি, একদিন কাঁদতে হবে। কে কার জন্য কাঁদে সেটা সময় আসলে দেখা যাবে। চল তো, এখন সিনেমা শেষ হয়ে গেছে। নিঝুম আর অনন্যার সাথে কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিঝুমকে এভাবে একা একা চলে যেতে দেখে অনন্যা কিছু বলতে যাবে, তার আগেই হাতে থাকা ফোনটা বেজে ওঠে। তাই কিছু না বলে ফোনটা রিসিভ করে। হ্যাঁ আম্মু, বলো। এমন সময় কেন ফোন দিলাম? অনন্যা, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। কেন, কি হয়েছে? আর আমি না কালকে এই বাড়ি থেকে আসলাম? এত কথা বলিস না, তোর বাবা অনেক অসুস্থ, তাড়াতাড়ি চলে আয়। কি হলো হঠাৎ? বাবার আবার কি হলো? আচ্ছা, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসতেছি। যত তাড়াতাড়ি পারিস চলে আয়, তোর বাবা শুধু বারবার তোর কথাই বলতেছে। অনন্যা আর কোনো কথা না বলে সোজা গাড়ি নিয়ে চলে যায়। ফোনে নিঝুমকে বলে সে বাড়ি যাচ্ছে। এদিকে আয়মানের চোখে পানি দেখে নীরব বলে, দেখ বন্ধু, আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। তোর কিন্তু অজানা নই আমরা এখানে কেন পড়ে আছি। কি করব বল? আমি কি সত্যি ওর ভালোবাসা পাওয়ার যোগ্য নই বল? পৃথিবীতে টাকা পয়সা থাকলেই কি ভালোবাসা করা যায়? না থাকলে দূরে গিয়ে মর শুনতে হবে। দোস্ত, আমার কথা শুনে মনে কষ্ট নিস না। আসলে পৃথিবীতে যার টাকা নেই তার জন্য ভালোবাসা না। হ্যাঁ, তার ভালোবাসা ওইটা যেটা যার সাথে মিলে। তোরা যত যাই বলিস না কেন, আমি কিছুই ভাবতে পারছি না। আমি যেদিকেই তাকাই শুধু ওর মুখটাই চোখের সামনে ভেসে ওঠে। আসলে তোকে প্রেমের বিষে ধরেছে তো, তাই ইনফেকশনটা একটু বেশি হয়েছে। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে অনন্যা বিকেলের দিকে বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে আসে। সোফায় ওর বাবাকে বসে থাকতে দেখে, আব্বা, তোমার কি হয়েছে? মা, তুই এসেছিস। আসলে প্রেশারটা খুব বেড়েছিল, বলতে গেলে বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তোমার এখন কেমন লাগছে বাবা? আগের থেকে এখন অনেকটা বেটার ফিল করতেছি রে মা।
বাবা মেয়ে কথা বলার মাঝেই বাড়ির সবাই সেখানে চলে আসে। না তুমি এসে গেছো। তোমাকে না দেখে বাবা কেমন কেমন করছিল, আমরা কোনোভাবেই মানতে পারছিলাম না। তাই তো বাধ্য হয়ে তোকে খবর দিয়ে নিয়ে আসতে হলো। এখন তোর বাবা কি বলতে চায় সেটা তুই নিজের মুখেই শোন। বাবা একটা কথা বলবে? সেটা তো মেয়ে হয়ে আমি শুনবই। তার আগে তুমি এটা বলো, এইভাবে আমাকে কেন ডাকলে? সবটা বললেই তো পারতে। জানো আমার কত কষ্ট হয়েছে, সারাটা রাস্তা চোখের জলে ভিজে গেছে। কি করব বল, সেটা ছাড়া আমাদের কাছে তো আর কোনো অপশন ছিল না। তুই এমনিতেই বেশি বাড়িতে আসিস না, তার উপরে বাড়ি থেকে মাত্র ঘুরে গেছিস। ওদের সবার কথা বলা দেখে অনন্যার বাবা মিস্টার রশিদ চৌধুরী বলে, তোমরাই যদি ওর সাথে এত কথা বলো তাহলে আমি আমার মেয়ের সাথে কি বলবো? আমার সাথে কথা বলার জন্য ওর স্টকে কি আর কথা বাকি থাকবে? হ্যাঁ, নাও এবার তুমি তাহলে তোমার মেয়ের সাথে যত খুশি কথা বলো, আমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর শুনি। হ্যাঁ আব্বা, আপনি অনন্যার সাথে কথা বলেন, আমরা দেখি আর শুনি। দেখ মা, আমার এখন বয়স হয়েছে, কখন কি হয়ে যায় সেটা বলা মুশকিল। আর তাছাড়া তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? অনন্যা, বাবা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। আমি আর তুই তো বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের তো একটা দায়িত্ব আছে আমাদের প্রতি। আমি বুঝতেছি না ভাইয়া, তোমরা আসলে আমাকে কি বলতে চাচ্ছ, একটু কি ক্লিয়ার করে বলবা? কি বলতে চাচ্ছিস সেটা কিন্তু তুই আংশিক হলেও বুঝতে পেরেছিস। তারপরেও বাবা তোকে পুরো ব্যাপারটা খোলাসা করেই বলুক। হ্যাঁ, আমিও সেটাই বলছি। বাবা কি বলতে চায় সেটা বলুক। দেখ মা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। যা বলার স্টেট কার্ড বলতে পছন্দ করি। আব্বা তুমি কি বলবে, আসলে কি বলতে চাও? আমি মানে আমরা সবাই চাই তোকে এখন বিয়ে দিতে। বাপের মুখে এমন কথা শুনে অরণ্যা যেন অনেকটাই অবাক হয়ে যায়। আর অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলছো আব্বা? তুমি কি পাগল হয়ে গেছো, নাকি আমি তোমাদের মাথায় বোঝা হয়ে রয়েছি? যেখানে আমার এখনো পড়াশোনা শেষ হলো না, সেখানে তোমরা আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছো। বিষয়টা আসলেই সেরকম না রে মা। আমি মরার আগে তোর বিয়ে দেখতে চাই। সাথে বোনাস হিসাবে নাতি নাতনির মুখ দেখতে পারলে তো আরো বেশি খুশি হতাম। বুঝলাম না, তোমরা কি আমার সাথে মজা করতেছো নাকি? বিয়ের কথা বলতে না বলেই সোজা নাতি নাতনি পর্যন্ত চলে গেলে। অনন্যা, বোন আমার বাবার কথা মেনে নে। আর তাছাড়া বিয়ে করলেই তো আর পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে না। ভাইয়া, এত কথা বাদ দিয়ে সোজাসুজি বললেই তো পারো আমি এখন তোমাদের কাছে বেশি হয়ে গেছি, তাই তো অন্যের ঘরে পাঠানোর কথা বলছো। অনন্য মা, আমার এমন কথা বলিস না। সন্তান কি বাবা মায়ের কাছে বেশি হয় নাকি বল? আর তাছাড়া তোকে বিয়ে দিয়ে আমরা কি পরের ঘরে পাঠিয়ে দিব নাকি? আমি তোকে আমার জামাইকে আমার বাড়িতেই রাখবো, ঘর জামাই করে। আব্বা তুমি যত যাই বলো না কেন, আমি এখন বিয়ে করব না। অরণ্যার এমন কথা শুনে ওর ভাবি ওকে একটু দূরে নিয়ে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে, অনন্যা, দেখ তোর যদি কোনো পছন্দের মানুষ থাকে তো আমাকে সেটা বলতে পারিস। আমি সবাইকে বলে তোর সাথে তার মেল করানোর ব্যবস্থা করব। ভাবি, তোমার মনে হয় আমি প্রেমের বাঁধনে জড়িয়ে আছি বলে বিয়ে করতে যাচ্ছি না? সেটাই তো এখন মনে হচ্ছে। তা না হলে বিয়ে করতে তো সমস্যা হবার কথা নয়। ভাবি তোমরা কেন বুঝতে পারছো না? আমার কোনো পছন্দের মানুষ নেই। আর একটা কথা, তুমি বিয়ের পরে কি তোমার মন মতো চলতে পারছো? সবকিছু তো ভাইয়া আর আমার পরিবারের সকলের কথায় চলতে হয়। মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, এমন তো করতেই হবে। কেননা মেয়েদের জীবনটাই চলে এভাবে। আমাদের নিজস্ব কোনো বাড়ি ইচ্ছা থাকে না। যদি মাথা গোঁজার জন্য প্রথমে বাপের বাড়ি, পরে স্বামীর বাড়ি, মাঝখানে চলে যায় কিছু বছর। তাহলে তুমিই বলো, আমি এত সকালে বিয়ে করে কেন নিজের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করব? আরে বাবা, তোর স্বাধীনতা কেন নষ্ট হবে? যে তোর স্বামী হবে সে তো এমন তো হতে পারে তোর কথায় উঠবে বসবে। যদি তোমার কথা মতো সেই রকম না হয়, তখন কি আমি তাকে দোকানে বিক্রি করা পণ্যের মতো মন মতো হয়নি বলে বদলে বা ফেরত দিতে পারবো? অরণ্যের কথার জবাবে ওর ভাবি মিলি কিছুই বলতে পারে না। এদিকে ভাবির এমন নীরবতা দেখে অরণ্য বুঝতে পারে তার কাছে বলার মতো কিছুই আর নেই। তাই সেখান থেকে চলে যায় আর বাপের কাছে এসে বলে, দেখো বাবা, আমি এত কথা বলে তোমাদের মূল্যবান সময় কোনোভাবেই নষ্ট করতে চাই না। আমার কথা একটাই, আমি এখন বিয়ে করব না। কেন করতে পারবি না সেটা বলতে হবে।
এমন তো নয় যে বিয়ের বয়স হয়নি তোর। এত কারণ বলতে পারবো না, আমি শুধু এটা জানি আমার এখন বিয়ে করা সম্ভব না। অনন্যার এমন কথা শুনে ওর ভাই নহাস বলে ওঠে, অনন্যা, তুই বাবার মুখে মুখে কথা বলছিস? তোর এত পরিবর্তন কবে থেকে হলো, হ্যাঁ? ভাইয়া, আমি খারাপ তো কিছুই বলিনি, আমি যা সত্যি সেটাই বলেছি। অনন্যা, তুই কি চাস টেনশনের কারণে বাবার কিছু একটা হয়ে যাক? এমনিতেই ডাক্তার বলেছে অতিরিক্ত টেনশন করার কারণেই বাবার শরীর এত খারাপ। না, আমি চাই না বাবা অসুস্থ হয়ে পড়ুক আমার জন্য। তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, আমি দ্বিমত পোষণ করব না। অনন্যার কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তবে অনন্যার শর্ত শুনে সবাই খুশি হয়েও নারাজ হয়ে বসে। আব্বা দেখো, তোমরা যেটা করতে বলছো আমি সেটা করতেই রাজি হয়েছি, বিয়েতে আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। বল দেখি, তোর কি এমন শর্ত? বিয়ের পর তোমরা আমাকে জোরাজুরি করতে পারবে না, আমি যেভাবে ইচ্ছে চলবো। এটা কেমন কথা? তুই যদি জামের সাথে খারাপ ব্যবহার করিস তখন কি আমরা কিছু বলতে পারবো না? আমি সেটা বলিনি, আমি শুধু শর্ত রেখেছি, আর জামাই মনের মতো না হইলে ডিভোর্স দিলেও কিছু বলতে পারবে না। না, এটা তুমি কি বলছো? হ্যাঁ, ভাবি, আমি ঠিকই বলেছি, আমি নিজের স্বাধীনতা হারিয়ে অন্যের স্বাধীনে বাঁচতে চাই না। তুই বিয়েতে রাজি, সেটাই আমার কাছে অনেক। আমরা তোর শর্তে রাজি। তাহলে আমার আর কি, আমিও তোমাদের কথায় রাজি। অনন্যা ওপরের কথাগুলো বলেই রুমে চলে যায়। এদিকে বোনকে যেতে দেখে নহাস ওর বাবাকে বলে, আব্বা, তুমি ওর এমন শর্তে কেন রাজি হলে? তুমি জানো না ও কেমন মেজাজের মেয়ে? ও যদি সেই ছেলের সাথে খারাপ ব্যবহারও করে তাও তো আমরা কিছুই বলতে পারবো না। বলবো কেন? আমরা তো শুধু চেয়ে চেয়ে দেখবো। আর তাছাড়া আমার বিশ্বাস আছে সেই ছেলে ওকে ঠিক নিজের ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারবে। দেখি তাহলে এমন পাত্র কোথায় খুঁজে পায় যে তোমার মেয়ের সকল অত্যাচারের বলি হতে পারবে। নিহাস ওপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আর ঘটককে বলে অনন্যার জন্য ভালো একটা। আইমান, ইদারিং তুমি নাকি কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছো। তোমার কি হয়েছে বলো তো? স্যার, আমার কিছুই হয়নি। আসলে কয়দিন হলো মনের অবস্থা খারাপ তো, তাই একটু। দেখো আইমান, তোমাকে আমি ভালো করে চিনি। আর তাছাড়া নীরব, নাহিদের, রায়ান মতো মেয়েটা অনেক রাগী আর অহংকারী। তাহলে তার পেছন কোনো পড়ে আছো। ও, তার মানে আপনি সবটা জেনে গেছেন। আসলে স্যার, আমি ওই মেয়েকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই চাইলেও বলতে পারছি না। তুমি জানো এইসব প্রেম ভালোবাসা তোমার জন্য না। তোমাকে কাজের প্রতি কঠোর হতে হবে। এইভাবে ভেঙে পড়লে চলবে না। চেকিং না চালালে বিয়ে করে বউকে কি খাওয়াবে? হ্যাঁ, আমাকে দেখতেই পারে না, বিয়ের কথা তো দূরেই থাকলো। শোনো আইমান, একটা কথা বলি। মেয়েদের মন হলো এমন একটা জিনিস যা কল্পনাও করা যায় না কখন কি ঘটবে। তা লেগে থাকো, পটে যেতে পারে তো। সেটা আর কি করে হয় স্যার? সে তো কোথায় চলে গেছে জানি না, দেখাও নেই তার। ও আচ্ছা, আরো শোনো, তোমাকে আর নীরবকে পলাশপুরের গ্রামে যেতে হবে। একটা বাড়িতে থাকবে জামাই হিসেবে। আয়মান ওর স্যারের সাথে কথা শুনে হাসবে না কাঁদবে সেটাই বুঝে উঠতে পারছে না। তবু অনেক কষ্টে জিজ্ঞেস করে, স্যার, আমি সেখানে যাব ঠিক আছে, তো জামাই হয়ে থাকবো, ব্যাপারটা বুঝতে পারলাম না তো। আরে বাবা, বুঝতে পারলে না তো? আসলে ওই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি রশিদ চৌধুরীর একমাত্র মেয়েকে দিব, তাও আবার ঘর জামাই করে রাখবে। এখন কথা হলো, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকতে পারো তাহলে কাজও করতে পারলে, বউ পালবে। বলতে গেলে একইর ভিতর সব পেল। কথা মন্দ বলেন নাই, তয় কথা হলো আমি আমার পছন্দের মানুষটাকে ভুলে রশিদ চৌধুরীর মেয়েকে কেন বিয়ে করব? সে আমি জানি না। ভালো একটা অফার দিলাম, যদি পছন্দ হয় বলিও, না হয় তো নেই। তবে একটা কথা, ওখানে তুমি ট্যাক্সি চালক না, বরং অন্য একটা পেশার হিসেবে পরিচয় হয়ে থাকবে। কি বলেন স্যার? যেই পেশা আমাকে আমার অতীত ভুলে থাকতে সাহায্য করছে, আপনি আমাকে সেই পেশাটাকেই ভুলে যেতে বলছেন? পারবো না স্যার, এটা আমি পারবো না। আইমান, মানুষকে প্রয়োজনের তাগিদে কত কিছুই তো করতে হয়। তুমি না হয় একটু প্রয়োজনের সময় মজবুত হয়ে। এভাবে অনেক বোঝানোর পরে আয়মান রাজি হয়। আর এদিকে ওর স্যার ঘটকের সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে ফেলে। আয়মান বাসর রাতের আগে মেয়ের মুখ দেখবে না বলে দেওয়ায় কেউ আর জোরাজুরি করেনি। দোস্ত, তুই এভাবে অনন্যাকে কি করে ভুলতে পারলি বুঝলাম না তো।
আরে দোস্ত, ও তো আমাকে দেখতেই পারে না, সব সময় অপমান অত্যাচারের উপরেই রাখে। তাহলে ওর পিছনে কোন আশা নিয়ে পড়ে থাকবো বল? সেটাও ঠিক, তবে একটা কথা কি জানিস, ঘৃণার থেকেই কিন্তু ভালোবাসা জন্মায়। এখন আর এইসব বলে লাভ নাই। আমার বিয়ে 2 দিন পরে ঠিক হয়ে গেছে। সো কিভাবে বিয়ে খাবি সেই প্রিপারেশন নেই। এইসব কথা বলা বাদ দিয়ে, কেমন? ওপরের কথাগুলো বলে আয়মান সেখান থেকে চলে যায়। এদিকে আয়মানের বা যাবার দিকে তাকিয়ে নীরব বলে, ওর মনে কখন কি যে চলে আল্লাহ ভালো জানে। এই 2 ঘন্টা আগেও বলল অন্যকে ছাড়া ও বাঁচবেই না, আবার এখন বলতেছে প্রয়োজনের তাগিদে নিজেকে পরিবর্তন করতে হয়। দূর, ওর যা ভালো মনে হয় সেটাই করুক, তাতে আমার কি। এদিকে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। সকালে নীরব আর আয়মান পলাশপুর চলে যায়, কেন ওরা দুজনই ছাড়া যাওয়া মানা উপরের মহলে। বাস থেকে নেমে পলাশপুরের মাটিতে পা রেখে নীরবকে বলে, বাহ নীরব, আমার শ্বশুর বাড়ির এলাকাটা তো ভারী সুন্দর। চারিদিকে কত সুন্দর সবুজে জর্জরিত। আসলে অনেক সুন্দর। তুই দোস্ত, আমার মনে হয় আমরা জেনে শুনে আগুনে পা দিতে যাচ্ছি। কেন তোর আবার হঠাৎ করে এই কথাটা কেন মনে হচ্ছে বল? মনে হবেই না কেন সেটা বল। এভাবে একটা ট্যাক্সি চালক হয়ে এখানে বড়লোকের ছেলের পরিচয় দিয়ে বিয়ে, ব্যাপারটা ভাবতেই গা শিউরে উঠছে আমার। তোর সেটা নিয়ে তো ভাবতে হবে না, আগে বিয়েটা হতে দে। আমি যে একটা ট্যাক্সি চালক সেটা ওরা জানতে জানতেই বিয়ে পূর্ণ হয়ে যাবে। আর সাথে ততদিনে আমাদের কাজও হয়ে যাবে। তখন আর কি, আমাকে তো আর দোকানে বিক্রি পণ্যের মতো বদলে নিতে পারবে না। তাই নিজের ইচ্ছেই হোক আর অনিচ্ছাতেই হোক, আমাকেই জীবনসঙ্গী হিসেবে রাখতে হবে। বন্ধু, ভুলে যাইও না, তোমার ভাবনার থেকেও বেটার একটা অপশন কিন্তু তাদের হাতে আর থাকবেই, আর সেটা হলো ডিভোর্স। নীরবের এমন কথা শুনে আয়মান নীরবের পিঠে একটা কিল দিয়ে বলে, শালা হারামি, আমার বিয়ে হলোই না এখনো, আর তুই ডিভোর্সের কথা বলে ভয় দেখাচ্ছিস। এভাবে দুই বন্ধু দুষ্টুমি করতে করতে বিয়ে বাড়িতে পৌঁছে যায়। সবাই এসে ওদের বরণ করে, বলতে শুধু কনের পরিবার। কেননা আগেই বলেছি, বেশি লোকের সমাগম হবে না। দুই বন্ধুকে নিয়ে ভালো করে খাইয়ে নিয়মকানুন মোতাবেক বিয়ের কাজ সম্পূর্ণ করে। এদিকে সবাই বলা বলি করে যে বাসর ঘরে জমায় আগে থেকে কনের জন্য অপেক্ষা করবে। এটা নাকি তাদের বানানো নতুন নিয়মের প্রথম সূচনা। নীরব স্যার, আমাকে এ কোন চিপায় ফাঁসাই দিল বলতো, যেখানে আমি বাপ দাদার মুখে শুনে এসেছি বা দেখে এসেছি বিয়ের দিন বাসর ঘরে বউ জামাইয়ের জন্যে আগে থেকে অপেক্ষা করে, কিন্তু এখানে সেটার উল্টো কেন? তোর জন্য এটাই পারফেক্ট। শালা, এক মেয়েকে মন দিয়ে আরেক মেয়েকে বিয়ে করবা। আর তাছাড়া কোন বিয়েতে দেখছিস জামাই বন্ধু দুজনে এসে বিয়ে করে? যদিও লোক না থাকে, তবুও গার্ডিয়ান হিসেবে কেউ তো থাকে, তাই না? এইসব এখন বাদ দে, বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে ভালোভাবে, সেটাই আমার কাছে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। এভাবে ওরা আরো অনেক কথা বলে। নীরব আয়মানকে খাটে নিয়ে বসিয়ে রেখে আসে। এদিকে অনন্যা বাইরে সোফায় বসে মোবাইল চাচ্ছে। এমন সময় ওর ভাবির কাছে এসে বলে, বুদ্ধি করে জামাইকে আগে তোর জায়গায় বাসর ঘরে অপেক্ষা করার নিয়ম করে নিজে এখানে বসে ফেসবুকে টাইম পাস করছিস। যা রুমে গিয়ে আনন্দ কর। কিসের আনন্দ? হ্যাঁ, তোমরা কোথাকার কোন কানা খোরার সাথে আমাকে বিয়ে দিয়ে মাথা থেকে বোঝা নামালে কে জানে। না রে ননদিনী, জামাই অনেক সুন্দর, তুই দেখলে এক বস্তা ক্রাশ খেয়ে যাবি। আর তাছাড়া ছেলে একজন পাইলট বলে কথা, এমন ছেলে কজনার ভাগ্যে জোটে। তোর তো চাঁদ কপাল, আমার মতো ফাটা কপাল হলে 3 বেলা কপাল চাপড়াতি। ভাগ্য ভালো না ছাই, তোমার ভাগ্য কত ভালো দেখেছো? ভাইয়া অনেক অনেক আদর করে তোমাকে। এমন কপাল তো ভাগ্য গুণে হয়। থাক বোন, আর মরা গাছে পানি ঢালিস না, রুমে গিয়ে দেখ জামাইয়ের চাঁদ মুখটা। যেতে তো হবেই, না গেলে তো আর তোমাদের কাছে ছাড় পাবো না। জানি না 2 দিনেই কোথা থেকে কোন পাগলকে ধরে এনে আমার গলায় ঝুলিয়ে দিলা। ওপরের কথাগুলো বলতে বলতে অনন্যা মুখটা বেশ গোমরা করে ওপরের রুমের দিকে যায়। যখনই রুমের সামনে যাবে তখনই চোখ পড়ে বাইরে দাঁড়িয়ে থাকা নীরবের ওপরে। আর নীরবকে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করে,